স্বাগত সবাইকে। আপনারা শুনছেন স্ক্যারি এফএম। আমি জিৎ আছি আপনাদের সঙ্গে। আর আজকের এটি ৫৮ নম্বর এপিসোড। আজকের এপিসোডে থাকছে ৫ টি সত্যি ভৌতিক ঘটনা। যার মধ্যে প্রথম ৩ টি ঘটনা মর্গকে কেন্দ্র করে, আর দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত অদ্ভুত। আর তৃতীয় যে ঘটনাটি আছে সেটা আসলেই দ্বিতীয় ঘটনারই এক ভয়ঙ্কর অংশ। চতুর্থ ঘটনাটি ব্যারাকপুরের সেই কুখ্যাত নীলকর সাহেবের বাংলো নিয়ে, যেখানে আজ মঙ্গল পাণ্ডে ঘাট। আর একদম শেষে আপনাদেরই মধ্যে একজন সাবস্ক্রাইবার নিজের মুখে শোনাবেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাই বলবো, যেখানে আছেন বসে পড়ুন, লাইটটা নিভিয়ে নিন আর কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ আজকের এপিসোডটা একটু বেশি ভয় পাওয়াতে চলেছে। চলুন শুরু করা যাক। ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া এই গোটা বেলটাই ইতিহাসের পাতায় যেমন রক্তক্ষয়ী, লোককথায় তেমনই হাড়হিম করা। আপনি যেহেতু একটি বড় এবং গুছিয়ে বলা সত্যি ঘটনা শুনতে চেয়েছেন, তাই আপনাকে বলি, হালি শহর এবং কাঁচরাপাড়ার মধ্যবর্তী সেই কুখ্যাত কাটামুন্ডুর অভিশাপ বা মর্গের সেই বিভীষিকাময় রাতের কাহিনীটি। ঘটনাটি ওই অঞ্চলের পুরনো ডোম এবং রেল লাইনের ধারে থাকা মানুষদের মুখে মুখে ফেরে, কারণ এই ঘটনাটি আপনাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেই অন্ধকার গলিতে নিয়ে যাবে। সময়টা ৯০ দশকের শেষের দিক। তখন এখনকার মতো চারিদিকে এত আলো বা সিসিটিভি ছিল না। কাঁচরাপাড়া ওয়ার্কশপ সংলগ্ন এলাকায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া দেহগুলো রাখার জন্য যে মঠটি ব্যবহৃত হতো সেটি ছিল অত্যন্ত জরাজীর্ণ। এক বর্ষার রাতে শিয়ালদহ মেন লাইনের হালি শহর স্টেশনের ঠিক আগে এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় এক যুবকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যখন রেল পুলিশ অর্থাৎ জিআরপি দেহটি উদ্ধার করে, তখন দেখা যায় দেহটি ধর থেকে আলাদা হয়ে গিয়েছে, আর মাথাটি পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর গভীর অন্ধকারে মাথাটি না পাওয়ায় ওই অবস্থাতেই রক্তমাখা দেহটি একটি চটের বস্তায় ভরে স্থানীয় মর্গে পাঠিয়ে দেওয়া হয়। মর্গের সেই রাতে ডিউটিতে ছিলেন বৃদ্ধ সনাতন কাকা। কিছু প্রাইভেসির কারণে এখানে নাম পরিবর্তন করা হয়েছে। তো ঘটনায় ফেরা যাক। যিনি দীর্ঘ ৩০ বছর ধরে লাশ কাটা ঘরে কাজ করছেন, তার সাথে ছিল তার এক অল্প বয়সী সহকারী। রাত তখন ১:৩০ কি ১৫:২০। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। হঠাৎ সহকারী ছেলেটি লক্ষ্য করে যে মর্গের সেই পুরানো লোহার দরজাটা কেউ বাইরে থেকে সন্তর্পণে ঠেলছে। না, কোনো মানুষ নয়, যেন কোনো ভারী বস্তু দরজায় ধাক্কা মারছে। সনাতন কাকা ভেবেছিলেন হয়তো কোনো কুকুর টুকুর ঢুকেছে, কিন্তু যখনই তিনি দরজা খুললেন, দেখলেন বাইরে কেউ নেই। শুধু ভিজে মাটির ওপর রক্তের মতো চ্যাটচ্যাটে কিছু দাগ, যেটা লম্বা হয়ে রেল লাইনের দিকে চলে গিয়েছে। কিছুক্ষণ পর আসল আতঙ্ক শুরু হয়। মর্গের ভেতরের সেই স্ট্রেচার থেকে, যেখানে ওই মাথা ছাড়া দেহটি রাখা ছিল, সেখান থেকে খসখস শব্দ হতে শুরু করে। সনাতন কাকা টর্চ ফেলতেই দেখেন যে সেই মুন্ডহীন দেহটি স্ট্রেচারের ওপর উঠে বসেছে, তার হাত দুটো সামনের দিকে বাড়ানো, যেন অন্ধকারে কিছু একটা হাতড়ে খুঁজছে। সহকারী ছেলেটি ভয়ে ওখানেই জ্ঞান হারায়, কিন্তু সনাতন কাকা অদ্ভুত এক শীতলতা অনুভব করেন। তিনি দেখেন যে দেহটি স্ট্রেচার থেকে নেমে এসছে এবং দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। সেই মুন্ডহীন গলার অংশ থেকে এক ধরনের গোঙানির শব্দ আসছিল, যা শুনলে মনে হয় কেউ যেন তীব্র যন্ত্রণায় নিজের নাম ডাকার চেষ্টা করছে। পরদিন ভোরে যখন পুলিশ লাইনের ধার থেকে ওই যুবকের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে নিয়ে আসে, দেখা যায় মর্গের সেই দেহটি স্ট্রেচারে নেই। সেটি পড়ে আছে মর্গের একদম কোণে, দেওয়ালের দিকে মুখ করে, ঠিক যেভাবে সনাতন কাকা দেখেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, দেহটির হাত দুটো এমনভাবে মুষ্টিবদ্ধ ছিল যে মনে হচ্ছিল সে তার নিজের মাথাটি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিল। আচ্ছা, কেন এই ঘটনাটি আজও বিখ্যাত? আজও হালি শহর এবং কাঁচরাপাড়ার ওই নির্দিষ্ট রেল ট্র্যাকে রাত ১২টার পর গেটম্যানরা একা ডিউটি করতে ভয় পান। অনেকে দাবি করেন যে লাইনের ধারে এক
অস্পষ্ট অবয়ব দেখা যায় যে নিচু হয়ে কিছু একটা খোঁজে। ব্যারাকপুর এবং কাঁচরাপাড়া মর্গের আশেপাশে বাসিন্দারাও আজও দাবি করেন বিশেষ বিশেষ রাতে, বিশেষ করে দুর্ঘটনার দিনগুলোতে মর্গের ভেতর থেকে পাথর ঠোকাঠুকি বা কান্নার আওয়াজ পাওয়া যায়। এই কাহিনীটি এই কাহিনীটি নিয়ে স্থানীয় কিছু প্যারানরমাল ইনভেস্টিগেটররা কাজ করেছেন। বলা হয় সনাতন কাকা সেই ঘটনার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সারাক্ষণ বিড়বিড় করে বলেন যে ও মাথাটা পেয়ে গেছে রে, ও মাথাটা পেয়ে গেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ওই গল্পগুলো নিছক শুধু গল্পই নয়, এগুলো ওই এলাকার মানুষের ভয়ের এক নীরব সাক্ষী। আপনি যদি কোনোদিনও অমাবস্যার রাতে হাদি শহরের সেই পুরনো গঙ্গার ঘাট বা নির্জন রেল কোয়ার্টারের পাশ দিয়ে হাঁটেন, তবে নিজের ছায়ার দিকেও একবার তাকাতে ভয় পাবেন। তো এই ছিল প্রথম ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করুন সেই সব মানুষদের সঙ্গে যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটু একটু সাপোর্ট কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, তাই না? তো চলুন আজকে চলে যাওয়া যাক দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটিও একটি মর্গকে কেন্দ্র করেই, কিন্তু বেশ অদ্ভুত দ্বিতীয় ঘটনাটা। শুনুন, ভালো লাগবে। বনগাঁর সেই অভিশপ্ত ডায়েরি বা পঞ্চানন ডোমের খাতা নিয়ে যে কাহিনীটি ওই অঞ্চলে প্রচলিত, তা কোনো সাধারণ ভূতের গল্প নয়। এটি এমন এক অভিজ্ঞতার দলিল যা শুনলে আজও বনগাঁর পুরনো হাসপাতালের কোয়ার্টারে থাকা মানুষজন শিউরে ওঠেন। আপনি সেই রাতের ঘটনাটি জানতে চেয়েছেন, তাই ঘটনাটি একদম গোড়া থেকে বলছি। ঘটনার সূত্রপাত হয় এক অমাবস্যার রাতে। ঘটনাটি ঘটেছিল 1992 সালের এক ভ্যাপসা গরমের রাতে। বনগাঁ মর্গে তখন পঞ্চানন ডোম আর তার বিশ্বস্ত কুকুর টমি ছাড়া আর কেউই ছিল না। টমি ছিল এক বিশাল চেহারার দেশি কুকুর, যে কিনা মর্গ চত্বরে কোনো মানুষের চেয়েও বেশি সাহসী ছিল। লাশের গন্ধ বা অন্ধকার কিছুতেই তার ভয় ছিল না। সেই রাতে বনগাঁ সীমান্তবর্তী কোনো এক গ্রাম থেকে এক তান্ত্রিকের দেহটি আনা হয়েছিল। দেহটি ছিল অদ্ভুত, মানে মাথায় লম্বা জটা, গলায় রুদ্রাক্ষের মালা, কিন্তু সারা শরীরে কোনো কাটাছেঁড়া নেই, অথচ সে মৃত। পুলিশের পুলিশের রিপোর্টে লেখা হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু স্থানীয়দের কানাঘুষো ছিল যে সেই তান্ত্রিক কোনো এক নিষিদ্ধ সাধনা করতে গিয়ে নিজেই তার বলি হয়। মর্গের ভেতরে লাশটি রাখার পর থেকেই টমি অস্বাভাবিক আচরণ শুরু করে। সাধারণত টমি মর্গের বারান্দায় ঘুমাতো, কিন্তু সেদিন সে দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে ভেতরের দিকে তাকিয়ে টানা গোঙাতে থাকে। পঞ্চাডোম তখন রাত 1টা নাগাদ লণ্ঠন হাতে ভেতরে যান। টমি হঠাৎ করে তার মালিকের আগে ভেতরে ঢুকে পড়ে এবং সেই তান্ত্রিকের স্ট্রেচারের দিকে ঝাঁপিয়ে পড়ে। পঞ্চাডোম নিজের ডায়েরিতে লিখেছিলেন যে আমি লণ্ঠনটা উঁচিয়ে ধরতেই দেখলাম টমি কোনো অদৃশ্য কিছুর সাথে লড়াই করছে। তার ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। হঠাৎ দেখলাম টমিকে কে যেন সজোরে দেওয়ালে আছাড় মারল, অথচ সেখানে কেউ নেই। টমি সেই আছাড় খাওয়ার পর আর কোনো শব্দ করেনি। তার চোখের মনে দুটো সাদা হয়ে গিয়েছিল এবং মুখ দিয়ে ফেনা বেরাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে পরের দিন সকালে যখন টমির দেহটি ময়না তদন্তের জন্য নেওয়া হয়, তখন দেখা যায় যে শরীরের হাড়গুলো এমন ভাবে ভেঙে গেছে যেন কেউ সেগুলোকে মুচড়ে মুচড়ে ভেঙেছে। সেই রাতের পর পঞ্চাডোম আর আগের মতো মানুষ ছিল না। তিনি দাবি করতেন ওই তান্ত্রিকের আত্মা তার ডায়েরির ভেতর ঢুকে পড়েছে। তিনি সারাদিন বিড়বিড় করে সেই ডায়েরিতে কিছু একটা লিখতেন আর অদ্ভুত সব নকশা আঁকতেন। ঘটনার কয়েক মাস পরে তিনি কাজ ছেড়ে দেন।
লোকমুখে শোনা যায় তিনি নাকি একা ঘরে বসে ২-৩ জনের সাথে কথা বলতেন। বাড়ির লোক জিজ্ঞেস করলে বলতেন যে ওরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ডায়েরিতে নাম লেখাবে বলে। পঞ্চাডোম বেশিদিন বাঁচেননি। ১৯৯৫ সালের এক কনকনে শীতের রাতে তাকে মর্গের পাশের সেই পুরানো অশ্বত্থ গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হাতে তখনও সেই ডায়েরিটা শক্ত করে ধরা ছিল। ডাক্তাররা মৃত্যুর কারণ হিসাবে স্ট্রোক বললেও যারা তাকে দেখেছিল তারা বলেছিল যে তার মুখটা আতঙ্কে এমনভাবে কুঁচকে ছিল যেন মৃত্যুর ঠিক আগে সে এমন কিছু দেখে ফেলেছে যা মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। আশেপাশের লোকজন এবং পুরনো কর্মীদের মতে সেই ডায়েরিটি পঞ্চানন ডোমের সাথে পুড়িয়ে ফেলা হয়নি, বরং বলা হয় হাসপাতালেরই এক চতুর্থ শ্রেণীর কর্মী সেটি নিজের কাছে রেখেছিলেন কৌতূহলবশত। কিন্তু সেই কর্মীর পরিবারে একের পর এক অমঙ্গল হতে শুরু করে, তাই তিনি সেটি ইছামতি নদীতে ভাসিয়ে দেন। তবে এখনো বনগাঁ গাইঘাটা এলাকায় বিশ্বাস করা হয় যে সেই ডায়েরির পাতাগুলো সম্পূর্ণ নষ্ট হয়নি। আজও যদি কেউ সেই ডায়েরির বিষয়বস্তু বা সেই তান্ত্রিকের মৃত্যু রহস্য নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করে, তবে তার ঘরেও মাঝরাতে টমির সেই গোঙানি আর হাড় ভাঙার মতো মর্মর শব্দ শোনা যায়। একটা ছোট সতর্কবার্তা আপনাদের জন্য। এই ঘটনাটি বনগাঁর মানুষের কাছে এক ধরনের ভারী ঘটনা। বলা হয় এই ঘটনাটি পুরোটা শোনার পর রাতে আয়নায় নিজের চোখের দিকে তাকালে নাকি অদ্ভুত বিভ্রম তৈরি হয়। তা আপনি কি এখনো আপনার আশেপাশে কোনো অস্বস্তি অনুভব করছেন, নাকি আরো জানতে চান? তো এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। যেমনটা বলেছিলাম যে দ্বিতীয় ঘটনা আর তৃতীয় ঘটনা মানে ৩ নম্বর যে ঘটনাটি সেটি কিন্তু দুটো লিঙ্ক, একটা আরেকটার সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তো আজকে বেশি কথা বাড়াবো না, আজকে চলে যাবো সরাসরি ঘটনায়। তো শুরু হচ্ছে আজকের ১৮ নম্বর এপিসোডের তৃতীয় ঘটনাটি। পঞ্চু ডোমের ডায়েরির কাহিনী যেখানে শেষ হয়েছিল ঠিক সেইখান থেকে আরো একটি ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় লোককথা অনুযায়ী সেই ডায়েরিটি ইছামতি নদীতে ভাসিয়ে দেওয়ার পরেও তার ছায়া থেকে যায় বনগাঁর সেই পুরানো মর্গ আর সংলগ্ন কোয়ার্টারগুলোতে। যেহেতু আপনারা পুরো গভীরে জানতে চেয়েছেন, তাই পঞ্চু ডোমের মৃত্যুর পরেও ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ঘটনা আপনাদেরকে বলি, যা ওই এলাকার মানুষের মনে চিরস্থায়ী ভয় ঢুকিয়ে দিয়েছিল। আচ্ছা, সেই কর্মীর কথা মনে আছে যে পঞ্চানন ডোমের সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করতেন? হ্যাঁ, তারই ঘটনা। তো পঞ্চু ডোমের পর যে কর্মী ডায়েরিটি নিজের কাছে রেখেছিলেন, অনেকে বলতেন যে তার নাম ভৈরব। তিনি আসলে ছিলেন একজন অর্থলোভী মানুষ। তিনি ভেবেছিলেন তান্ত্রিকের লাশের সাথে আসা কোনো গুপ্ত বিদ্যার হদিশ হয়তো ওই ডায়েরিতে আছে। তো ডায়েরিটি বাড়িতে আনার পর ৩ দিনের মাথায় তার ছোট ছেলে দাবি করে রাতে সে শুনতে পায় তাদের খাটের নিচে কে যেন শুকনো পাতা ঘষার মতো শব্দে বিড়বিড় করছে, কিছু একটা বলছে। ঠিক কি বলছে সেটা বোঝা যেত না। ভৈরব নিজে একদিন মাঝরাতে উঠে দেখেন যে তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ডায়েরিটির খোলা পাতার উপর হাত বোলাচ্ছেন এবং তার আঙুল দিয়ে নীলচে রঙের এক ধরনের আভা বেরোচ্ছে। পরদিন সকালে তার স্ত্রী কিছুই মনে করতে পারেননি, কিন্তু তার হাতের আঙুলের ডগাগুলো পুরো কালো হয়ে গিয়েছিল। এরপরই ভয়ে ভৈরব ডায়েরিটি নদীতে ফেলে দেন। ডায়েরি চলে গেলেও বনগাঁ মর্গে সেই নির্দিষ্ট স্ট্রেচারটির কথা মনে আছে যেখানে তান্ত্রিকের দেহ ছিল। সেই স্ট্রেচার নিয়ে কিন্তু বিড়ম্বনা শেষ হয়নি। শোনা যায় সেই ঘটনার পর থেকে ওই স্ট্রেচারে যে মৃতদেহকে রাখা হতো, পরদিন ময়না তদন্তের সময় দেখা যেত দেহের অবস্থান বদলে গেছে। একবার এক ডোম দাবি করেছিলেন যে তিনি দেখেছিলেন একটি দেহ স্ট্রেচার থেকে নিজেই নিচে নেমে
মেঝের ওপর হামাগুড়ি দিয়ে কোণের দিকে যাওয়ার চেষ্টা করছে। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সেই স্ট্রেচারটি বাতিল করে মর্গের পেছনের জঙ্গলে ফেলে দেয়। আজও যদি কেউ সাহস করে সেই ঝোপঝাড়ের দিকে যায় তাহলে সে এক ধরনের চাপা অস্বস্তি এবং পচা চামড়ার গন্ধ পায় বলে দাবি করে। বনগাঁ থেকে একটু দূরে নৈহাটি ও কল্যাণীর মধ্যবর্তী গ্রামীণ এলাকায় একটি বিশেষ বিশ্বাস আছে। পঞ্চডোমের ডায়েরিতে নাকি একটি পাতায় লেখা ছিল, শীতের কুয়াশা যখন ইছামতি নদীর জল ছোঁয় তখন তারা লাইন দিয়ে আসে। এখানকার পুরানো মানুষরা বলেন, কুয়াশাচ্ছন্ন রাতে এই বেল্টের রেল লাইনের ধারে বা নির্জন রাস্তার মোড়ে দাঁড়ালে অনেক সময় মানুষের যাতায়াতের শব্দ শোনা যায়, কিন্তু টর্চ জ্বালালে কাউকে দেখা যায় না। মনে হয় যেন একদল মানুষ খুব দ্রুত হেঁটে আপনার পাশ দিয়ে চলে গেল। পঞ্চক ডায়েরিতে অনুযায়ী এরা হলো সেই সব আত্মা যাদের অপঘাতে মৃত্যু হয়েছে এবং যারা তাদের হিসাব মেলাতে পারেননি। বর্তমান অবস্থা অনুযায়ী আপনি কি পরীক্ষা করতে চান এই বিষয়টি, তাহলে আপনাকে যেতে হবে বনগাঁ সেই রাস্তায়। তো বনগাঁ সেই পুরনো মর্গ এখন অনেকটাই সংস্কার করা হয়েছে, কিন্তু লোকালয় থেকে কিছুটা বিচ্ছিন্ন সেই অংশটি আজও রাত 8টার পর থেকে কেউই একা যায় না। স্থানীয় যুবকরা একবার শখের বশে সেখানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গিয়েছিল। তাদের মতে একজন ইন্টারভিউতে বলেছিলেন যে তাদের ডিজিটাল রেকর্ডে কোনো কথা শোনা না গেলেও যখন তারা অডিওটি বাড়িতে এসে শুনেছিলেন তখন ব্যাকগ্রাউন্ডে পরিষ্কার শোনা যাচ্ছিল একটি শব্দ, কিছুটা এরকম, ডায়েরিটা কোথায়? কেন এই ঘটনাগুলো শেষ হয় না? আসলে এই এলাকাগুলো মানে ব্যারাকপুর থেকে বনগাঁ আসলে বহু প্রাচীন। এখানে ব্রিটিশ আমলের ফাঁসির কাঠ থেকে শুরু করে আধুনিক কালের ট্রেন দুর্ঘটনা সবেরই ইতিহাস আছে। এখানকার মানুষের বিশ্বাস যে মাটির নিচে বা বাতাসের স্তরে এই ধরনের যন্ত্রণা স্মৃতিগুলো আটকা পড়ে থাকে, যা সংবেদনশীল মানুষের কাছে বারবার ফিরে আসে। তো এই ছিল দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে শুনছেন এটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে বুঝতে পারবো যে আমার এই অডিও কত দূর পর্যন্ত মানুষ শুনছে। আজকের চতুর্থ যে ঘটনাটি আছে সেটি কিন্তু আরো চমকদার, কারণ আজকে প্রত্যেকটা এপিসোড বেশ সাজিয়ে গুছিয়ে করা আর খুব কষ্ট করে কালেক্ট করতে হয়েছে। তাই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর শেয়ার করুন সেসব মানুষদের সঙ্গে যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। আর আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। চলে যাচ্ছি আজকের চতুর্থ ঘটনা হচ্ছে একজন অত্যাচারী নীলকর সাহেবকে নিয়ে, কিন্তু তার শেষ পরিণতি যেটা হয়েছিল সেটা সত্যি ভয়াবহ। তো চলুন আমার সঙ্গে আজকের ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটের এক রহস্য ভেদ করতে। ব্যারাকপুরের নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় ক্যান্টনমেন্ট বা মঙ্গল পাণ্ডের কথা, তাই না? কিন্তু এই ঝকঝকে ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে ব্রিটিশ আমলের এক অন্ধকার অধ্যায়। আপনি যেহেতু ডিটেলে জানতে চেয়েছেন তাই আপনাকে শোনাবো ব্যারাকপুর গঙ্গার ধারে সেই অভিশপ্ত নীলকুঠি বা সাহেব বাংলোর কাহিনী। এটি এমন এক গল্প যা আপনি কাউকে শোনালে সে হয়তো রাতে গঙ্গার ধারে হাঁটতে 10 বার ভাববে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টের এলাকার ঠিক শেষ প্রান্তে, যেখানে গঙ্গা একটু বেশি চওড়া এবং নির্জন, সেখানে একসময় নীলকর সাহেবদের এক বিশাল বাংলো ছিল। ব্রিটিশ আমলে এই বাংলোটি ছিল আমোদ প্রমোদের জায়গা, কিন্তু তার নিচে মাটির তলায় ছিল এক অন্ধকার কুটুরি বা জেলখানা বলা যেতে পারে, যেখানে বিদ্রোহী চাষিদেরকে বন্দি করে অত্যাচার করা হতো। তো ঘটনার সূত্রপাত হয় কিছুটা এইভাবে। কথিত আছে যে 1850-এর দশকে ওই বাংলার একজন অত্যন্ত নিষ্ঠুর নীলকর সাহেব, তার নাম ছিল ক্যাপ্টেন হ্যামিল্টন। সাহেব ছিলেন যেমন শিকারী তেমনি উগ্র মেজাজি।
একবার এক বিদ্রোহী গ্রামবাসী সাহেবের প্রিয় ঘোড়াটিকে জখম করে দেয়। রাগের মাথায় হ্যামিল্টন সাহেব সেই গ্রামবাসীর শিরচ্ছেদ করেন বাংলোর সামনের ঠিক লেনটায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠিক তার 7 দিন পর হ্যামিল্টন সাহেব নিজেই তার প্রিয় ঘোড়া থেকে পড়ে গিয়ে একটি ধারালো লোহার রডের ওপর আছাড় খান। রডটি তার গলায় ঢুকে যায় এবং তার শরীর থেকে মাথাটি প্রায় আলাদা হয়ে গিয়েছিল। স্থানীয় বিশ্বাস অনুযায়ী সাহেব তার অকাল মৃত্যু মেনে নিতে পারেননি। এরপর থেকেই শুরু হয় সেই বিভীষিকা। আজও ব্যারাকপুর ক্যান্টনমেন্টের নির্জন রাস্তায় বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাতে অনেকে শুনতে পান যে একটা ঘোড়া খুব দ্রুত গতিতে আসছে, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই দেখা যায় না। শব্দটা আপনার ঠিক পাশ দিয়ে চলে যাবে, অথচ রাস্তা ফাঁকা। যারা ওই বাংলোর ধ্বংসাবশেষের কাছে রাত কাটিয়েছে তারা দাবি করেন যে এক লম্বা চওড়া সাহেবকে দেখা যায়, যার পরনে ব্রিটিশ ইউনিফর্ম, হাতে একটি শিকারি চাবুক, কিন্তু তার কাঁধের ওপর কোনো মাথা নেই। সে বাম হাত দিয়ে নিজের কাটা মাথাটাকে ধরে থাকে আর ডান হাত দিয়ে চাবুকটাকে বাতাসে আছাড় মারে। চাবুকের কি সপাং সপাং শব্দে নাকি মাঝরাতের গঙ্গার ধারের পাখিরা চিৎকার করে ওঠে। এবার বলি প্রত্যক্ষদর্শীর গায়ে কাটা দেওয়া এক অভিজ্ঞতা, যেটা 90 দশকের অবশ্য একজন রিটায়ার্ড সেনাকর্মীর সঙ্গে ঘটে গেছিল। তো আমি তার ভাষায় বলছি। রাত তখন 2:30, গঙ্গার দিক থেকে খুব ঠান্ডা হাওয়া আসছিল। হঠাৎ দেখলাম দূর থেকে একটা মশাল জ্বলছে। ভাবলাম হয়তো কোনো চোর টোর কেউ একটা হবে। টর্চ জেলে সেদিকে যেতেই আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম একটা ঘোড়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর তার উপর বসে আছে এক ধর। তার মাথাটা রাখা ছিল ঘোড়ার চিনের ওপর। মাথাটা জীবন্ত মানুষের মতো চোখ পিটপিট করছিল আর আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছিল। আমি চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরদিন সকালে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। বলা হয় ওই মাথা কাটা সাহেবের কাহিনীটি আপনি যদি ওই এলাকায় দাঁড়িয়ে বা গঙ্গার ধারে বসে কাউকে শোনান, তবে সাহেব সেটা নিজের ডাক হিসাবে গণ্য করবে। গল্পটি শোনানোর সময় যদি হঠাৎ দেখেন বাতাসের গতি বেড়ে গেছে বা আপনার গায়ের লোম খাড়া হয়ে গেছে, তবে বুঝবেন আশেপাশে কেউ একজন আপনার কথা মন দিয়ে শুনছে। একটা সতর্ক বার্তা আপনাদের জন্য। ব্যারাকপুরের পুরনো মানুষেরা বলতেন যে রাতে যদি কেউ পিছন থেকে আপনার নাম ধরে ডাকে, কখনোই এক ডাকে পিছন ফিরবে না, কারণ সাহেব নাকি তার হারানো মাথার বদলে অন্য কারোর মাথা খোঁজে। তো এই ছিল আজকের চতুর্থ ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চলে যাবো এবার পঞ্চম ঘটনা। আর পঞ্চম ঘটনা মানে তো সেই অপেক্ষা যেটার জন্য হয়তো আপনিও অধৈর্য হয়ে বসে আছেন। ধৈর্য ধরুন, শুরু করতে চলেছি এখন পঞ্চম ঘটনা। কিন্তু তার আগে একবার অবশ্যই বলতে চাইবো, ঠিক এইভাবে যদি আপনারা আপনাদের জীবনের কোনো অলৌকিক অভিজ্ঞতা বা আপনাদের শোনা কোনো সেরা ভৌতিক ঘটনা থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো পঞ্চম ঘটনায় যাওয়ার আগে আর একবার রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করুন, আর ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন আর কখন শুনছেন। তা চলে যাচ্ছি আজকের পঞ্চম ঘটনায়। আজ থেকে 7 বছর আগে আমার এক পরিচিত ছিল, জয়দা। ওর এখানে সোদপুরে একটা দোকান ছিল F2, খুব সুন্দর পিৎজা বানাতো বা এরকম কিছু। তো কোনো কারণবশত ও দোকানটা ছেড়ে দেয়। দোকানটা ছেড়ে আবার ও নিজের বাড়িতে যায়। বাড়ি হচ্ছে ওর ফুলিয়াতে। তো ফুলিয়াতে যাওয়ার পর আমাদেরকে ইনভাইট করে, আমি আর আমার এক বান্ধবী। তো যাই, কথাবার্তা বলে যে ফুলিয়া যাবো। আমার বেসিক্যালি গ্রাম টাম ঘুরতে বেশ ভালোই লাগে। তো যাই ওখানে গিয়ে যাদের সাথে দেখা হয়। ওদের বাড়িতে প্রথমে উঠি। ওদের বাড়িতে উঠে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম।
এটা বলাটাকে দরকার। ওখানে কিছু খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়েছিলাম। আরেকটা খুব সুন্দর গাছ দেখতে পেয়েছিলাম যেটাকে বলা হয় হচ্ছে চন্দন তুলসী। যেই তুলসী পাতায় মানে হাতে রাব করলে চন্দনের সুন্দর গন্ধ বেরোয়। এটা আমি কখনো দেখিনি, বা এরকম প্ল্যান্টও আমি দেখিনি আগে কখনো। তো যাই হোক, ওখানে বললো যে, আমি বললাম এটা পেয়েছো কোথা থেকে? বলছে আমাদের এখানে একটা ফরেস্ট আছে, ওই ফরেস্টে এরকম অনেক খুব সুন্দর সুন্দর মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টস, গাছ পাওয়া যায়। বললাম তাহলে যাবো, কারণ আমার বেশ গাছগাছালি বা গ্রিনারি বেশ ভালো লাগে। তো দুপুরবেলা নাগাদ আমাদের প্ল্যান হলো যে আমরা যাব। তো ওখানে আরো একজনকে নেওয়া হয়েছিল, মানে জয়দারি এক বন্ধু। তো আমরা গেছিলাম। তো যেতে যেতে সবার আগে ওখানে একটা খুব অদ্ভুত বিষয় দেখেছিলাম, যে একটা গাছে, একটা বেল গাছ, মানে একটা বাড়ির সামনে উঠোনের পাশে বেল গাছটা, বেল গাছে অজস্র বেল, কিন্তু পাতা নেই। গুনে গুনে যদি পাতা খুঁজতে চাই, একটা থেকে দুটো এই বেশি পাবো না, তাও নেই বললেই চলে। তো একটা গাছ বেঁচে কি করে আছে, গাছে এত ফল কেন? তো প্রথমত ওর যে বন্ধুটা ছিল, সে অত একটু কেয়ারলেস টাইপ অফ পার্সন। নাস্তিক বলা চলে না, বাট অত যে কোনো কিছুকে অনেক ডিপলি ভাববে সেরকমও নয়। তো ওরা যায়, তো সাথে সাথে আমিও যাই। আমি গিয়ে কথা বলি, আসলে এটা একটা গাছ, আর গাছটাকে ওরা ভগবান বলে মনে করে, মহাদেব হিসাবে পুজো করে। দেখলাম গাছের গোড়ায় পুজো টুজো দেওয়া আছে, ইভেন কথাবার্তা বললাম, ওই গাছের ফলকে ওরা প্রসাদ হিসেবে খায়। তো আর জয়দা একটু মানে মহাদেব ভক্ত, সেই জন্য আমার সাথে বেশ বন্ডিংটাও ভালো। তো হয়েছিল কি, আমাদের যেতে যেতে একটা বেল পড়ে, তো বেলটা আমরা নিয়ে আমি বললাম জয়দা এটা প্রসাদ হতে পারে। জয়দা বলে ঠিক বলেছিস। তো ফাটিয়ে তখনই খেয়েছিলাম। এবার আমার যে বন্ধুটা ছিল আর যে ওরও বন্ধুটা ছিল, দুজনেই বলো না সব খাবো না, কে এখন যেতে যেতে বেল খাবে খালি পেটে, বেকার। হাট। খালি পেট কোথায়, দুপুরবেলা খেয়ে আসুনি? বলে তবুও খালি পেট আমার। আমি আমার বান্ধবীটাকে বললাম তুই খাবি? বলে না না না, এখন বেল ফেল কে খাবে, দুধ তোরা খাও। প্রসাদ কিন্তু, না না কিচ্ছু না, খাও। বললাম চলো তাহলে আমরাই খেয়ে নিই। প্ল্যান ছিল হচ্ছে রায় বাহাদুর ফরেস্টের ভিতর থেকে ঢুকবো, ঢুকে ওখানে একটা নদী আছে। তো নদীটা আস্তে আস্তে অনেক আগে অনেক বড় ছিল, এখন অতটা নেই, অনেকটা বড় দিঘি মতন হয়ে রয়েছে, এরকম একটা বিষয়। তো আমরা ফরেস্টে ঢুকেছি। এবার জয়দা প্রথম থেকেই বলছে একটু তাড়াতাড়ি করিস, বেরোতে হবে এরকম একটা ব্যাপার। তো আমি বলছি আরে এত সুন্দর জায়গায় এলাম, নিয়ে আসলে তুমি, একটু তো থাকি। এই করতে 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 ও খুব দেখি প্যালপিটেশন হচ্ছে। এবার বলছি আরে নদীটা তো সামনে, চলে এসে বসি। এবার ও কিছুতেই রাজি হচ্ছে না, আবার পুরো প্রপারে তো বলতেও পারছে না কিছু। বলছে চল নাই অন্য জায়গায় বসছি, কি অনেক অন্য সুন্দর জায়গা, আমি এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, সত্যি জায়গাটা খুব সুন্দর, মানে দিঘিটা এত সুন্দর হয়ে রয়েছে, কোনো মাছ চাষ করে না ওখানে কেউ, যেরকম অনেক জায়গা থাকে মাছ চাষে তেলে জল ভাসছে না, খুব সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি আমি। কিন্তু মাছগুলো না একটু দূরে, মানে দূরে ঘাই মারছে। তো এরকম একটা বিষয়, চারপাশে খুব সুন্দর হাওয়া বইছে, কার না বসতে ইচ্ছা করে, আমিও বসলাম। তো প্রথমে আমি বসার পরে সাথে সাথে আমার বান্ধবীটা বা মানে জয়দা তো সবার পেছনে ছিল, জয়দা বলছে দেখ 10 মিনিট বস, তারপর চলে যাবো। এই 10 মিনিট কি আর হয়, এত সুন্দর জায়গায় গেছি, কোথায় আমি এখন ঘিঞ্জি, চারপাশে রাস্তা, মানে গাড়ির হর্ন, এসব থেকে অত সুন্দর একটা জায়গা আছি, কার 10 মিনিটে পোষায়। বসে আছি 10 মিনিটটা 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট থেকে সেটা আধ ঘন্টা হয়ে গেল, এদিকে আস্তে আস্তে সন্ধে হচ্ছে। এবার জয়দা খুব অদ্ভুত একটা বিহেভ করছে, বলছে চল এখান থেকে, আর মানে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না মানে কি, বসো। এবার এই সমস্ত করতে করতে আমি বললাম আরে জয়দা সন্ধে প্রায়, এবার সন্ধে হয়ে গেছে, মানে গোধূলি পেরিয়ে যাচ্ছে, সন্ধে হচ্ছে। আমি বললাম চলো না, এই কি আছে। এবার জয়দা সিগারেটও খায় না, বিড়িও খায় না, আমিও খাই না, কিন্তু জয়দার যে বন্ধু সে সিগারেট বিড়ি খায়।
এবার ও বলছে, দেখ অমিত, তুই বিশেষ একটা জানিস না, তুই চল, ঠিক হচ্ছে না। আমরা যখন জয়দার বন্ধুকে বা আমার বান্ধবীকে ডাকতে গেলাম, ওরা না মাঝখানে একটা গ্যাপ, মানে যেরকম আমরা বসেছিলাম আর কি, তখন তো গ্যাপ ছিল না, যেহেতু আমরা উঠে গেছি, তো ওই গ্যাপটাই রয়েছে, ওরা স্টিল তাকিয়ে আছে ওয়াটার বডিটার দিকে, মানে যে দিঘিটা রয়েছে ওটার দিকে, মানে জলটার দিকে তাকিয়ে আছে। একদম। আচ্ছা। তো আমি বললাম, ঠিক আছে চল, জয়দা বলছে এতবার করে অন্ধকার হয়ে যাবে, সত্যি হ্যাঁ জঙ্গলের দিকে যাওয়াটা, চল যাই। কোনো সারা শব্দ দিচ্ছে না। সো তখন আমাদের একটু অদ্ভুত লাগলো, সারা শব্দ দিচ্ছে না। জয়দার মুখে চোখে দেখছি আমি একটা অদ্ভুত ভয়ালো ছাপ, যেটা হয় না ওরকম। হুম। বলছো, আমি তোদেরকে বের কর, আমি তোদেরকে তোল। ভাবছি তুলবো মানে কি, উঠতে পারে না নাকি, ওদের হাত পা নেই, ওই ওঠ, এরকম একটা। ও বলছে, তুই বুঝতে পারছিস না, তোদেরকে তুল। তখন আমার একটু খটকা লাগলো, কি দেখে, জয়দা আমাকে দেখলো জলের দিকে। আমি যখন জলের দিকে দেখলাম, বিকেলবেলা শেড পড়ে জলে, হুম। এটা ডিফারেন্ট হয়, হুম। একটা এরিয়া ডার্ক, মানে নদীর একটা পাশ ব্রাইট আর একটা পাশ ডার্ক। মানে আমরা যেখানটা বসে আছি যে পাড়টায়, ওই পাড়ের একটা গিরে একটা ডাক। আমি বললাম পিছনে গাছ রয়েছে, গাছের ছাওয়া পড়েছে, হুম। বাট সেখানেও কিছু হালচাল হবে, মানে ছোট বুদবুদ হয় যেরকম জলে, হুম, হুম, হুম। সেরকম কিছু হচ্ছে না, পুরো স্টিল, আচ্ছা। আর একটা ডার্ক বিষয়। এবার ওটা দেখো আমার সেরকম একটা কিছু ফিল হয়নি, আমি বলি, কি দেখবে, হতেই পারে অত মাথা কামিলি আপকি। বাট ইয়েস, আমি বললাম "আচ্ছা, ঠিক আছে একটুখানি বসি না", এই যে বসলাম, আই ফেল্ট সামথিং। যখন আমি বসলাম দেখলাম ওদের দুজনের গা হাত পা না প্রায় ঠান্ডা হয়ে রয়েছে, এটা সাধারণত হয় না। আচ্ছা। এবার আমিও ফিল করছি অন্যরকম, মানে আমি এরকম না যে আমি এরকম কিছু ফিল করছি ওদের মতো গা ঠান্ডা, কিন্তু আমি ফিল করছি যে আমার ওখান থেকে উঠতে ইচ্ছা করছে না, ইচ্ছে করছে না, ডাজেন্ট মিন আমি উঠতে পারছি না, আমার ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি ওখানে, মানে হিপনোটাইজের মতো কিছু একটা, হিপনোটিজম টাইপ অফ কিছু একটা। যে এবার জয়দা বলছে, এই কি উঠবি তো, আমি তখন শক্ট হলাম, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, এই ওঠ ওঠ ওঠ। এবার ওদেরকে যখন উঠছি, ওরা না মানে ফেভিকুইকের মতন আটকে গেছে ওখানটা, মানে উঠছে না, ওদের আমি হাত ধরে টানছি, যেহেতু অনেকক্ষণ ধরে বসা ছিল এই কারণে হ্যাঁ হতে পারে আড়ষ্ট হয়ে গেছে। এবার আমি ওরা বলছে, জয়দা বলছে তুই যেভাবে পারিস ওকে তো, ঠিক আছে। আর জয়দা একটুখানি ছোটখাটো বেটে লোক, ঠিক আছে, ও বলছে আমি পারবো না, তুই তোল। এবার আমি জোর করে যখন তুলেছি, যেরকম মানুষের ক্র্যাম্প লেগে গেলে পা এরকম হয়ে থাকে না, অ্যাঙ্গেলের মতন, হুম, হুম, হুম। ওকে যখন এরকম ভিতর মানে বগলের ভিতর থেকে হাত দিয়ে ধরে আমি তুলেছি, ওর পাটা ওরকমই হয়ে রয়েছে, মানে ও এখনো বসে রয়েছে, আচ্ছা, মানে সেই ঘোরের মধ্যে আছে এখন। ঠিক আছে, পুতুল হয়ে গেছে। এরকম টাইপ অফ। তো ওরকম ভাবে যখন ওকে তুললাম, তুলে এবার তো ওর মধ্যে রাখতে পারছি না আমি, মানে পড়ে গেছি আমিও লিটারালি। হুম, হুম, যখন পড়ে গেছি, মানে ওখান থেকে যখন সরেছি, তখন ওর একটা সম্ভ্রম ফিরে এসছে, আমার এখনো গুজবাম্প দিচ্ছে। হুম। সো তারপর আমি সঙ্গে সঙ্গে আর দেরি না করে, কোনো কথাটা বাড়াতে না পারে, আমার বান্ধবীকেও তুলেছি। যখন বান্ধবীকে তুলেছি, ওর চোখ এরকম খোলা, মানে এরকম খুলে রেখেছে, আর ঠোঁটটা না কাঁপছে অল্প অল্প। তো এরকম সিচুয়েশন থেকে তখন আর কোনো কথা নেই, ওকে ওখান থেকে বের করলাম, তাড়াতাড়ি চল। এটা বুঝতে পেরেছি যে কিছু একটা হচ্ছে, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। জয়দা কোন রকম ভাবে ই করলো যে চল চল, মানে ওকে দুজন ধরলাম আমরা, কোনো রকম ভাবে টর্চ জ্বালিয়ে, ফোনের টর্চ, আমাদের টর্চ নিয়ে যায়নি, ফোনের টর্চ জ্বালিয়ে আমরা কোন রকম থেকে জঙ্গলটা পাস করলাম। বাট স্টিল পায়ে যেরকম চেন পরিয়ে রাখলে যেটা হয় না, যে আমরা খুব স্লো হাঁটছি, আমরা যতক্ষণ না ওই পার্টিকুলার যে আমি বেল গাছটার কথা বলছি ওই এরিয়া অব্দি পৌঁছেছি, ততক্ষণ আমাদের মনে হচ্ছিল যে কেউ একটা ড্র্যাগ করছে, মানে কিছু একটা ড্র্যাগ করছে। আমি কিছু দেখতে অব্দি অবশ্যই পাইনি, কিন্তু পুকুরের ওই স্টিলনেসটা, ওটা আমি পরে যখন রিয়েলাইজ করলাম যে এরকম স্টিল হতে পারে না কোনো কখনো, মানে একটা মেঝের মতন মনে হচ্ছিল ওটা। আচ্ছা।
ওর মধ্যে কোনো বুদবুদ নেই, কিচ্ছু নেই, একটা ডার্ক ফ্লোর। স্কেল থেকে যা হয় আর কি, হ্যাঁ, বড় হচ্ছে যে একদম। তো ওখান থেকে ফেরার পথে আবার আমরা ওই গাছের সামনে যাই, বেল গাছের সামনে আমরা প্রণাম করি একবার। ওরা ওদেরকে বলি প্রণাম করো, ওরা কোনো কথা বলছিল না বেসিক্যালি, ওরাও প্রণাম করে তারপরে আমরা ওখান থেকে বেরোই। আমরা সাইকেল নিয়ে গেছিলাম, তো আমি আর জয়দা একটা একটা সাইকেল ওদেরকে বসিয়ে বলি আমাদেরকে ধরে রাখ। তো পৌঁছাই বাড়িতে। পৌঁছানোর পর বাড়িতে বললো বাড়িতে আগে ঢুকিস না। তো তুলসী গাছের যে জল আছে, ওই সমস্ত জল ঠল এবং গঙ্গার জল বেসিক্যালি তুলসী পাতা সমেত ওই সমস্ত পুরো ছেটানো হলো সারা গায়ে। ধূপ রাখা হলো, মানে ধূপ ধুনো আর কি, ধূপ ধুনো রাখা হলো, আগুন টাগুন ছোঁয়া হলো, লোহা ছোঁয়া হলো, যেরকম আমরা শ্মশান থেকে ফেরার সময় করি। ছোঁয়া হলো, ছোঁয়ার পরে জামা কাপড় ওখানেই, মানে কাকিমা গামছা টামছা দিল। আর যে আমার যে বান্ধবীটা ছিল তাকে বললো তুই সোজা বাথরুমে চলে যা, ঠিক আছে। বাথরুমে গিয়ে ও চেঞ্জ করলো, করে অন্য জামা কাপড় ওকে দেওয়া হলো বাইরের ভিতর থেকে, ওর ব্যাগ থেকেই, যেগুলো পরে ভালো করে, মানে বেসিক্যালি তারা স্নান করেছিল বাথরুমে গিয়ে। আমরাও পুরো ব্যাপারটাকে স্নান টান করে পুরোভাবে ওই যে জামা কাপড় আমরা পরেছিলাম, অনেস্টলি ওখানে আমার একটা কষ্ট হয়েছিল, আমার একটা প্যান্ট খারাপ হয়ে গেছিলো, মানে ওই জামা প্যান্টটা আমরা পরিনি। ওটা যে কটা ক্লোদিংস ছিল পুরোটা ক্লোদিংসটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড দেন যেটাই ছিল সেটা ওইগুলোর সঙ্গে লেগেছিল, জামা কাপড়ের সঙ্গে লেগেছিল, ওটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দেন আমরা বাড়িতে আসি, আসার পরে আমাদের কিছু হয়নি, বাট স্টিল আমাদের বলো তোমরা কি করো, দরকার নেই। তো আমার একটা শখের প্যান্ট ওখানে জ্বালানো হয়েছিল। আচ্ছা, মানে আলটিমেটলি জানা গেছিল জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল? ইয়েস, দ্য ফ্যাক্ট ওয়াজ দ্যাট ওই, মানে এটা কোনো ডার্ক এন্টিটি, মানে ওখানে একজন মারা যায়নি, মানে ওটার একটা খুব গভীর রহস্য আছে যেটা হয়তো সাধারণত কেউ জানে না। মানে ওই পার্টিকুলার পজিশনে প্রচুর মানুষ মারা গেছে, যার জন্য ওখানে না তো কেউ ফিশিং করে, না তো কেউ ওখানে মাছ চাষ করতে যায় বা কিচ্ছু করতে যায় না। ওইখানে টোটাল 121 জন মারা গেছে। এটা জায়গাটা কোনটা? এটা হচ্ছে রাহেবায়াদুর ফরেস্ট, ফুলিয়াতে। হলিয়া। হ্যাঁ, ওই রাহেবায়াদুর ফরেস্টকে ক্রস করে পিছন দিকে একটা এরকম জায়গা আছে। বলা হতো যে ওটা নাকি আগে ওই সমস্ত জায়গা থেকে রপ্তানি হতো, মানে বাণিজ্য, ঠিক আছে, ছোট ছোট জাহাজ যেত। তস্করি এটাকে বলা হয়। হ্যাঁ, ওই রকমই কিছু একটা হতো। হ্যাঁ, ওরকমই কিছু হতো, যেখানে কিনা অনেক এরকম স্মাগলার্সরা বা যারা আর কি জাহাজের যে এসে থাকে, এরকম অনেক জায়গায় অনেককে এরকম মেরে দেওয়া হয়েছে। যারা প্রতিবাদ করে তাদেরকে মেরে দিয়েছে। প্রতিবাদ বলতে পারিস না, এরকম যারা তস্করি করতো, যারা ডাকাত, তারাও মারা গেছে। তারাও অনেক নিজেদের মধ্যে খাওয়াখাই করে অনেক মারা গেছে। আর ওইটা একটা বন্দরের মতন জায়গা ছিল যেখানে ওরা নোঙর ফেলতো। ওই পার্টিকুলার জায়গাটা, ওখানে ওরা নোঙর ফেলতো, মানে ওখানে ওরা স্টে করতো। সো যারা পরে পরে গেছে, মানে বেসিক্যালি কি হয়, ওখানে ওরকম বসে থাকতে থাকতে তারা ওরকম মানে জলে পড়ে যায়। পরের দিন জলে বডি ভেসে ভেসে ওরম ভাবেই, এরকম ভাবে থাকে, সেরকম বডি ভেসে ওঠে। মানে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল অভিশপ্ত জায়গা। অভিশপ্ত বলতে বেশি বোঝা যায়। অভিশপ্ত, হ্যাঁ বলতে পারি, আছে অবশ্যই, কিন্তু তার থেকে বেশি হচ্ছে অভিশপ্ত। বাট তার থেকেও বড় কথা হচ্ছে তুই মানে সেটা ভুলে যাচ্ছিস। ব্যাপার একটা, মানে বসে থাকলে বসেই থাকে, মূর্তি হয়ে যায়। হ্যাঁ, তো সব থেকে বড় কথা হচ্ছে যে একটা জিনিস মিস করে যাচ্ছিস, সেই বেল গাছটা। ওই বেল গাছটা আমার মনে হয় যে এটা মহাদেবের একটা মানে একটা আশীর্বাদ বলতে পারিস। হয়তো সেটার জন্য আমরা তো বেঁচেইছি, বাকি দুজনও বেঁচে গেছে। তো আজকের এই ঘটনাগুলো এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই গল্পগুলো কি শুধুই গল্প, নাকি আমাদের চারপাশে কোথাও এখনো ঘটে চলেছে? আজকের এপিসোড যদি আপনার গায়ে কাটা দিয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন, আর কমেন্ট করে লিখে জানান আপনার কোন ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্যারি এফএমকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানেই আপনি শুনবেন এমন সব সত্যি ঘটনা যেগুলো হয়তো অন্য কোথাও বলা হয় না। আরেকটা কথা,
আপনার জীবনেও যদি কখনো এমন কোনো অদ্ভুত বা ভৌতিক অভিজ্ঞতা ঘটে থাকে তাহলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো পরের কোনো এপিসোডে আপনার গল্পটাই শুনবে হাজার হাজার মানুষ। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই সব মানুষদের সাথে যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে, কারণ কিছু গল্প একা শোনার জন্য একদমই নয়। আবার দেখা হবে পরের এপিসোডে আরো ভয়ঙ্কর কিছু নিয়ে। শুভরাত্রি।